খুদে গল্পের বই আজকে শুনবেন চুক্তিভঙ্গ, অঙ্কোলজি বিভাগের বারান্দা, ওদের মতো, কোর্ট, একতা, আসামি। চুক্তিভঙ্গ। আমি আগে কখনো হোয়াইট ক্রিসমাস দেখিনি। এবার ডিসেম্বরের 23 বিকেল থেকেই পেঁজা পেঁজা তুলো উড়িয়ে তুষারে চারিদিক ছেয়ে গেছে। 24 তারিখেও চলেছে, একটু ঘন হয়েছে। 24 বিকেল নাগাদ সবকিছু সাদায় আচ্ছাদিত হয়ে গেছে। যেদিকে চোখ যায় সব সাদা। সবচেয়ে সুন্দর লাগছে গাছগুলো, কোনো পাতা নেই, তবে বরফে ঢেকে আছে। পাতা থেকে জলের ফোঁটাগুলো পড়বে পড়বে করছে, কিন্তু পড়তে পড়তে জমে গেছে। অদ্ভুত এক অনুভূতি ভর করে মনে। এ দৃশ্য আমার ফেলে আসা দেশে নেই। সেখানে প্রকৃতিতে জমাট জল নেই, তবে জলের হ্রাস আছে, ক্রিয়া আছে। সে দেশের জলই মানুষের জীবনকে গড়ে তোলে। ক্রিসমাসের আগে সন্ধ্যায় আমি আপিসে, বিকেলে একটু বাইরে গিয়েছিলাম, তবে আরও অনেকক্ষণ আপিসেই থাকতে হবে। আমাদের এক সিনিয়র আইনজীবীর জন্য কিছু লেখা তৈরি করে রাখতে হবে। সঙ্গে এক নেপালি মেয়েও কাজ করছে আপিসে। আমরা দুজনই আপিস সামলাচ্ছি ঠিকই, তবে কাজে আজ আমার তেমন মন নেই। সারাক্ষণ মাসুমার কথাই গভীরভাবে ভেবে চলেছি। প্রায় 6 বছর আগেকার মাসুমার সঙ্গে তোলা একটি ছবি ল্যাপটপে খুলে বসে আছি। ওর কথা ভাবার মধ্যে এক চরম আনন্দ আছে, আবার দুঃখও আছে। আনন্দ হচ্ছে ওর সঙ্গে আমার বিয়ের ছবি যত্নে জমিয়ে রেখেছি। ছবি আরও ছিল, তবে সেগুলো তেমন গুরুত্বপূর্ণ মনে হয়নি, তাই রাখিনি। এ ছবি দুঃখেরও কারণ, সে এখন আমার সঙ্গে নেই। ওর সঙ্গে আমার চুক্তি ছিল বিয়ে করে এদেশে এসে আমরা দুজন একে অপরকে ছেড়ে চলে যাব। চুক্তি আসলে মাসুমার সঙ্গে হয়নি, হয়েছিল ওর পরিবারের সঙ্গে, আমার পরিবারের। আমার মা বাবা সিদ্ধান্ত নিয়েছিলেন বিশ্ববিদ্যালয় থেকে আইনে পড়াশোনা শেষ করার পর আমায় বিদেশে চলে যেতে হবে। কেমন করে যাব তা তারা জানতেন না। আমায় বিদেশে পাঠানোর মতো অর্থ আমার মা বাবার ছিল না, মাসুমার অভিভাবকের ছিল। মাসুমার বাবা মাও তাদের মেয়েকে বিদেশে পাঠাতে চাইতেন। বিদেশ মানে বিলেত। মাসুমা পড়াশোনা করেনি, বিয়েই তার জন্য বিদেশ যাওয়ার একমাত্র পথ বলে তাদের মনে হয়েছিল। আমার পড়ার অর্থ জোগাড় হয় তাদের কাছ থেকেই। আমি চলে আসি। মাসুমাও 1 বছর পর আমার কাছে আসে। এক বাড়িতেই বসবাস শুরু হয় আমাদের। জগৎ জানে আমরা স্বামী স্ত্রী। আসলে আমাদের বিয়ে ছিল কাগজে, একসঙ্গে বসবাসের অভিনয়। এখানকার সমাজ সরকারের কাছে নানাভাবে প্রমাণ করে দেওয়া যে আমরা এক ছাদের নিচে বাস করি, প্রমাণ হয়েছে। কিন্তু আমাদের জীবন কেটেছে দুজন বহিরাগতের মতো। চাওয়া নেই, পাওয়া নেই, আশা নেই, ভালোবাসা নেই, ঝগড়া নেই, ঝাঁটি নেই। তবে মাঝে মাঝে একসঙ্গে বসে টেলিভিশন দেখেছি দুজন, অনেক ক্রিকেট খেলাও দেখেছি। ব্যারিস্টারিটা শেষ করে একটা ল ফার্মে কাজ পেয়ে আমি ব্রিকলেন থেকে বেরিয়ে যাই। ব্রিকলেনে থাকার বা দেশে ফেরার ইচ্ছা নিয়ে আমি এখানে আসিনি। আমায় আরও অনেক দূর যেতে হবে। আমার পেশা পারিবারিক ঝগড়াঝাঁটি ও সম্পত্তির দ্বন্দ্বের আইনি নিষ্পত্তি করা। আপিস ব্রেক্সলিতে। বাড়ি ভাড়া নিয়েছি ক্রেডনে। আমি এবং মাসুমা একে অপরকে ছেড়ে আসি তখনই যখন মাসুমার এদেশে বসবাসের ব্যবস্থা পোক্ত হয়। ছিটগ্রস্ত সৃষ্টি ছাড়া সম্পর্ক আমাদের। দুজনেই নিজ নিজ পথে বেরিয়ে যেতে চাই। আমাদের চুক্তির কথা মনে থাকে সারাক্ষণ। একে অপরকে ছেড়ে যেতে চাই, কিন্তু আইনি ছাড়াছাড়ি আমাদের হয় না। নিজেদের মতো করে জীবনকে যাপন করি। বিকেলে যে কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলাম, সে সময়টুকু কেটেছে মাসুমার সঙ্গে। ওকে আসতে অনুরোধ করেছিলাম এক রেস্তোরাঁয়। কারণ জানতে চাইলে বলেছিলাম, তোমায় কিছু কথা বলার আছে। মাসুমা রাজি হওয়াতে আমি অবাক হয়েছিলাম। একসঙ্গে বসে কিছুক্ষণ পর তাকে বললাম, মাসুমা, তোমার বাবা আমায় যে অর্থ দিয়েছিলেন তা আমি তাকে ফেরত দিতে চাই। মাসুমা এমন কথা স্বপ্নেও আশা করেনি। অবাক চোখে কিছুক্ষণের মৌনতার পর সে প্রশ্ন করল, ফেরত দেবে? কেন? আমি দিতে চাই। মনে করো সেটা একটা ধার ছিল। যে অর্থ আমি ধার করেছিলাম তা এখন নিজেই রোজগার করতে পারি। আমি দিতে চাই মাসুমা। তুমি সেই অর্থ তোমার মা বাবাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। তুমি অনুমতি দিলে আমি পাঠিয়ে দিতে পারি। পাঠিয়ে দাও না, তোমার ভালো লাগলে পাঠিয়ে দাও। বুঝতে পারছি
তুমি ঋণগ্রস্ত জীবন চাও না, পাঠিয়ে দাও। আমরা একে অপরকে তুমি ডাকতে অভ্যস্ত। আমি বলি, তবে মাসুমা, আমি আরেকটু বেশি ঋণী হতে চাই। টাকাটা বাবাকে শোধ করে দিয়ে আমি তার মেয়ের হাতটা ঠিক করে ধরতে চাই। মাসুমা, আমি তোমাকে আমার জীবনে চাই। আমি মাসুমার হাতটা ধরি, এমন করে ধরি যেন সে বুঝতে পারে আমি ধরে আছি। আমার হাত দূরে ঠেলে দিয়ে নিজের হাতকে মুক্ত করার কোনো লক্ষণ তার মধ্যে দেখা যায় না। অঙ্কোলজি বিভাগের বারান্দা। মেডিকেলের অঙ্কোলজি বিভাগের বারান্দায় বসে আছি। ডাক্তার এক এক করে রোগী দেখছেন ভেতরে। আজ শুধু একজন ডাক্তার আছেন। সাধারণত দুজন থাকেন। আমি এখানে একা নই, অনেক মানুষ। বৃদ্ধ আছেন, যুবা আছেন, ছেলে আছে, মেয়ে আছে, শিশুরা আছে এবং তাদের সাথে মা বাবা আছেন। বারান্দার পরিবেশটা বেশ ঘন। যারা কথা বলছে নিম্ন স্বরে বলছে। আমি একটা পত্রিকা হাতের সামনে তুলে ধরে এমনি তাকিয়ে আছি, যেন কারোর সাথে কথা বলতে না হয়। আসলে কিছু পড়ার নেই, কাউকে কিছু বলারও নেই। ডাক্তার সাহেব কতটুকু করতে পারবেন তা আমি জানি, তবে এখানে আসতে হয় এই যা। এরই মাঝে এক শিশুর খিলখিল হাসির শব্দে চোখ তুলে তাকাই। এমন উচ্চস্বরের হাসি যে না তাকিয়ে কি করব ভেবে পাচ্ছি না। মেয়েটা একেবারেই শিশু, 6 বছর হবে বোধহয়। সেই খিলখিলিয়ে হাসছে, কোকড়ানো চুল, ঘন কালো টলটলে চোখ। ভাইয়ের কোলে বসে আছে মেয়েটি। ভাইটি তার চেয়ে কয়েক বছরের বড় হবে। ভাইও তার বোনের দিকে তাকিয়ে মেয়েটির খিলখিলের উত্তর দিল। তারা হাসির খেলা শুরু করলো। বোন হাসে তো ভাই হাসে, এবং তাদের মা বাবা পাশে বসে অগাধ শান্তি উপভোগ করছেন। বাবাকে দেখে মনে হলো তিনি ভাইটিকে খোঁচাচ্ছেন। বুঝতে পারি বাবা তার ছেলেকে বলতে চাইছেন যে সে যেন তার বোনকে আরো হাসায়, দুজনে যেন আরো হাসাহাসি খেলা করে। ওদের বাবাকে আমার ভালো লাগে। ইচ্ছে হয় উঠে গিয়ে তাকে জড়িয়ে ধরি, পারি না, গায়ে বল পায় না। তবে আমার সাথে এই বারান্দায় বসে থাকা সবার মন চনমনিয়ে ওঠে। সবার চেহারা থেকে এক অতি প্রাকৃত আলোকছটা বিচ্ছুরিত হয়। আমার ভালো লাগে। মনে হয় আমার চেহারা থেকেও তাই হচ্ছে। ভালো লাগে। একজন নার্স মেয়েটির নাম ধরে ডাকে। ভেতরে ডাক্তারের কাছে যেতে হবে। মা বাবা ভাই তাকে নিয়ে ভেতরে যায়, তবে সবার মাঝে হাসির ছটা উড়িয়ে দিয়ে যায়। লতা সবসময় ওদের মতো একটা জীবনের স্বপ্ন দেখেছে। ওদের বাড়িটা রাস্তার ওপারে। স্বপ্নটা এপার থেকে দেখা যায়। একটা প্রকাণ্ড বাড়ি, বাংলোর মতো। চারিপাশে হেজ গাছ দিয়ে একটা সীমানা আঁকা বাগান আছে। ভেতরে ইয়া বড় এক জার্মান শেফার্ডও বাঁধা থাকে। রুনি চাচি রোজ বিকেলে কুকুরটাকে নিয়ে হাঁটতে বের হন। মাঝে মাঝে আক্তার চাচাও সাথে থাকেন। ওনাদের দেখতে কি যে সুন্দর লাগে, কত সুখী তারা। লতার মা বাবার মতো নয়। তার মা বাবা এটা ওটা নিয়ে সারাক্ষণ লেগেই আছে, ভালো লাগে না এদেরকে। এপাশ থেকে লতা সব দেখে। চাচিদের বাড়িতে কাঁচের বড় জানালা, পর্দা থাকলেও তা সরিয়ে রাখেন। চাচি রান্নাঘর দেখা যায়। রুনি চাচি নেচে নেচে রান্না করেন। রান্না করতে করতে সিগারেট ধরান। এই সবই ঘটে চাচা যখন তার হাতির মতো দেখতে গাড়িতে চড়ে গাড়ি বারান্দা দিয়ে বেরিয়ে আপিসে চলে যান। চাচিকে তখন চিন্তামুক্ত মনে হয়। রান্না করেন, সিগারেট টানেন এবং টেলিভিশন দেখেন। তার রান্নাঘরেও একটা টিভি আছে। সুযোগ পেলেই নাচেন একা একা। সীমাহীন সুখ ও বাড়িতে। সে যদি ওদের মতো একটা জীবন পেত, লতা ভাবে। একদিন লতা বড় হয়, বিয়ে হয়, সংসার হয়। বাবা মার বাড়ি থেকে বেরিয়ে স্বামীর বাড়িতে যায়। লতাদের বাড়ি রুনি চাচিদের মতো অত বড় নয়, তবে সে খুশি। সেও একটা জার্মান শেফার্ড কেনে। আক্তার চাচা যেমন অনেক সামাজিক কাজে জড়িত ছিলেন, তেমনটা করতে লতার তার স্বামীকে উৎসাহ দেয়। সেও রান্নাঘরের পর্দা সরিয়ে রাত্রে রাত্রে সিগারেট টানে, রান্নাঘরে টেলিভিশন দেখে, রান্না শেষে অন্য ঘরে গিয়ে সিরিয়াল দেখে। লতা সুখেই ছিল। একদিন সে তার জীবনে কিসের যেন অভাব বোধ করে। অনেক ভেবে বুঝতে পারে যে তাদের জীবনে কোনো সন্তান নেই। বিবাহিত জীবনের কয়েক বছর চলে গেছে,
কিন্তু তারা এখনো সন্তানহীন। সেই অভাব। তার মনে পড়ে সে কোনোদিন রুনি চাচির বাড়িতে কোনো ছেলে মেয়ে দেখেনি। তাদের যে সন্তান নেই, লতা তা খেয়ালই করেনি। সে সিদ্ধান্ত নেয় চাচির সাথে একদিন দেখা করতে যাবে। সন্তানহীন জীবন এত আনন্দের হয় কেমন করে তা জানার চেষ্টা করবে। লতা চাচির সাথে দেখা করতে চায়। তাকে দেখে মনে হলো তিনি যেন কাঁদছিলেন। সে বোঝার চেষ্টা করে, চাচির জন্য সহমর্মিতা প্রকাশ করার চেষ্টা করে। তিনি তাকে একটা ঘরে নিয়ে যান। এই ঘরটি বাড়ির অনেক ভেতরে, বাইরে থেকে বোঝা যায় না। সারা ঘরে আলো জ্বলছে। সেখানে বসে আছে একটি মেয়ে, লতার বয়সী। মেয়েটি নির্বাক চোখে দেয়ালের দিকে তাকিয়ে আছে। চাচি জানালেন তারা তাদের এই সন্তানের কথা পৃথিবীর কাউকে জানতে দেননি। জন্ম থেকে তাদের মেয়ে এমন করেই বেঁচে আছে। কিছুদিন পর লতা খবর পায় চাচা চাচিরা তাদের ওই বাড়ি ছেড়ে চলে গেছেন অন্য কোথাও। তার কাছে মনে হয় তারা এমন স্থানে গেছেন যেখানে তাদের ওই মেয়ের অস্তিত্বের খবর কেউ জানতে পারবে না। লতা তার রান্নাঘরের চেয়ারে এলিয়ে বসে সিগারেট ধরায়, টেলিভিশন দেখে। কাল সে তার মা বাবাকে দেখতে যাবে। কোট। তানিম গতকাল নতুন একটা কোট কিনেছে। শিলা তাকে সবসময় বলে সে নাকি পরিপাটি থাকে না, কেমন যেন একটা গাছাড়া ভাব। আর সবাই কি সুন্দর সেজে গুজে চলে। শুধু শিলাকে খুশি করতেই সে কোটটা কিনল, তাছাড়া আর কোনো কারণ নেই। এই গরমের দেশে কোট পরে ঘুরে বেড়ানো, আপিস করা, এগুলো সব ওই উল্লুকদের কাজ। আজ সে কোটটা পরে আপিসে যাচ্ছে। সন্ধ্যায় শিলার সাথে দেখা হবে তুগুন রেস্তোরাঁয়। প্রায় দিন সাতেক হয়ে গেল ওর সাথে দেখা হয়নি। সকালে কোটটা গায়ে গলিয়ে হাতের ফোনটা কোটের ডান পকেটে রাখতেই হাতে কি যেন একটা বাঁধল, খসখসে একটা কাগজ মনে হলো। বের করে দেখে একটা চিরকুটের মতো ভাঁজ করা। সে ভেবেছিল দর্জির দোকানের কোনো কাগজ হবে, তাই ফেলে দিতে যাচ্ছিল। কিন্তু হঠাৎই তার মনে হলো এত সুন্দর কাগজ দর্জির দোকানের ফর্দ হতে যাবে কেন? ভাঁজ খুলে তানিম দেখে যে সেটা একটা চিঠি। পড়ে মনে হলো প্রেমপত্র। লেখা আছে, আমি আর অপেক্ষা করতে পারছি না, এসো আজ রাতে। শিলা। শিলা? শিলার হাতের লেখা তানিম চেনে। এই লেখা তার হাতেরই। আচ্ছা হলো, কিন্তু চিঠিটা শুরু হয়েছে প্রিয়তম অন্তর দিয়ে। সে বেশ ধন্দে পড়ে যায়। মাথায় অনেক ধরনের চিন্তা ভর করে। শিলা কি তাহলে অন্য কারোর সাথে? এই অন্তর ব্যক্তিটাকে শিলা কি তাহলে একই সাথে দুজনের সঙ্গে? তাই বা কি করে হয়? শিলা যদি অন্য কারো কাছে পত্র লিখবেই, তাহলে দোকানের এক অজানা কোটের পকেটে ফেলে আসবে কেন? এমন নানা প্রশ্ন নিয়ে তানিমের মনে শিলাকে নিয়ে প্রকট সন্দেহ প্রবাহিত হয়। শিলা এমন করে বিশ্বাস ভাঙতে পারে? একবার ভাবে, না, এমন হলে ওর সাথে আর সম্পর্ক চালিয়ে যাওয়ার কোনো অর্থ হয় না। যাবই না আর ওর কাছে। আপিসে সারাদিন সে খুব অশান্ত সময় পার করে। যাবে না যাবে না। শেষে শিলার সাথে দেখা করার সিদ্ধান্তই নেয়। তাকে এই রহস্যের কিনারা পেতে হবে। সুন্দর করে সেজেছে শিলা। তানিমের আগেই এসেছে সে। বসেছে তুগুনের একেবারে কোণার একটা টেবিলে, দুজনের টেবিল। কাছে এগিয়ে যেতেই শিলা উঠে দাঁড়িয়ে তাকে আলিঙ্গনে বাঁধে। তানিম কেঁপে ওঠে। সে সহজ হতে পারে না। টুকটাক কিছু কথা হয়, খাবার অর্ডার দেয় তারা। শিলা প্রশ্ন করে, তনু, কি হয়েছে তোমার? এত চুপচাপ কেন? কতদিন পর দেখা, তুমি এমন চুপ করে থাকলে ভাল লাগে না জান। তানিম কষ্ট করে হাসে। সে কোটটা পড়ে আছে, কিন্তু শিলা সেটার দিকে তাকিয়েও দেখেনি। সে কোটের পকেটে আবার হাত দেয়, চিরকুটটা বের করে, ভাঁজ খুলে শিলার দিকে এগিয়ে দিয়ে বলে, এটা তো তোমারই হাতের লেখা, তাই না? শিলা গম্ভীর হয়ে চিঠিটা পড়ে। হঠাৎই সে তার কণ্ঠে উচ্ছলতার সেতার বাজিয়ে বলে, আরে আরে তনু, তুমি তো আমার অন্তর, আমার ভেতর। আসলে আমি ওই দোকানে গিয়েছিলাম তোমার জন্য একটা কোট কিনতে। একটা পছন্দ হয়েছিল,
ওটার পকেটে এই চিঠি ঢুকিয়ে দিয়েছিলাম। তোমাকে দেওয়ার পর তুমি যেন খুঁজে পাও। তারপর আরেকটা পছন্দ হয়েছিল। আমার চিঠিটা বের করতে ভুলে গিয়েছিলাম। এই যে দেখো, আমি একটা কোট কিনেছি তোমার জন্যে। তানিম নিচের দিকে ইঙ্গিত করে, বলে, তুমি যেটার পকেটে চিঠিটা গুজে দিয়েছিলে আমি সেটাই কিনেছি আজ, পড়েও আছি। শিলা লাফিয়ে ওঠে। ওর কণ্ঠের আওয়াজ তানিমের খুব ভাল লাগে, বিনা ঝংকারের মতো। শুনলে মানুষপট চনমনিয়ে নাচে। শিলা বলে, ওহ জান, ওহ জান, মন আমার, তুমি আমার, আত্মা আমার, অন্তর আমার, তোমাকেই আমি নিজের অন্তর বলে মানি। এই অন্তর তুমি, তনু। শিলা শেষ নিঃশ্বাস ছাড়ার মতো একটা দীর্ঘ প্রশ্বাস নেয়। তানিম তার আবেগ দেখে নিজেও অনেকটা আপ্লুত হয়। শিলার হাত ধরে, হাতে চুমু দেয়। ওর চোখের মনের দিকে তাকিয়ে থাকে। ভুল বুঝেছে বলে ক্ষমাও চায়। তখন তার চোখে কিছুটা জলও দেখা দেয়। অনেক রাত হলে তারা খাবারের বিল দিয়ে যখন বেরিয়ে আসে, তানিম শিলার কেনা নতুন কোটটা চায়। শিলা এগিয়ে দেয়। তানিম নিজের কেনা কোটটা চেয়ারের পিছনে ঝুলিয়ে দিয়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসে। দুজনের কেউই সেদিকে তাকায় না। একই সাথে শিলার হাতের লেখা চিরকুটটি সেই কোটের পকেটে ফেলে আসে। একতা, চাচা, তোমার খুঁজতেছে তো, সাংবাদিক আইছে বাজারে। কে? আমারে কে? আমি কি করলাম? অগর কাম নাই? তুমি নাকি বিদেশির উত্তক্ত করছো, হ্যার টাকা মাইরা দিছো। আমি আবার কখন কারে উত্তক্ত করলাম? আরে ওই যে এক ফরেনার আসছিল না, রহমানের ডিম কেকের দোকানে, তুমি তার লগে ইংরেজিতে কথা কইলা, 25 টাকার কেক খাইয়া 500 দিছিল রহমান রে, তুমি সে আন্তন 200 নিলা। টাকা নিলে কি দোষ? রহমান তো ফাও পাইছে, আমার ঘরে খাওয়ান কিন্তু হইব না। আমি তো কিছু বেচি না। হ, আমরাও তাই মনে করি। সাংবাদিক তোমারে না পাইয়া গেছে গা। কে? আমি কই থাকি তোরা কইয়া দিলেই পারতি। আরে দূর, এটা কি কও? জানো, বাজারের হকগোল রেজি গাইছে, কেউই তোমার খোঁজ দেয় নাই। তোমারে সৎ মানুষ কইছে। কইলি না কে যে আমি সৎ না? কমু কে? সাংবাদিক কি তোমারে খাওন দিব? হ্যাঁ, তোমারে নিয়ে কন্টেন্ট বানাইতে আইছিল। আসামি, স্যার। ডাক্তার লোকটার কানে গেল। দুই পাশে তাকিয়ে কাউকে না দেখে আবার টেবিলে রাখা ফাইলপত্রে মন দিল। ও স্যার। এবার লোকটা হকচকিয়ে গেল। চেয়ার ছেড়ে উঠে পড়ার একটা দেহভঙ্গি তার মধ্যে দেখা গেল। একটু ভয় পেয়েছে মনে হলো। তিনি ছাড়া অফিসে ভেতরের দিকে আর কেউ নেই। ঘরের বাতি অপ্রতুল। তার চেয়ারের পেছনের দিকটা বেশ অন্ধকারাচ্ছন্ন। স্যার গো। কে? কে? কে বলছিস? তুই কে? এবার তিনি বেশ উদ্ভ্রান্তের মতো আচরণ করলেন। স্যার, ভয় পাইয়েন না। আমার নাম শফিকুল ইসলাম। আপনার কাছে এসেছি এক কাজে। তো আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? বলেই তিনি হন্তদন্ত হয়ে টেবিলের নিচেও আশেপাশে উঁকি দিলেন। স্যার, ভয় পাচ্ছেন কেন? আপনার কোনো ক্ষতি করতে আসিনি আমি। কিন্তু তুই কে? কি করছিস এখানে? নাম কলাম যে স্যার, শফিকুল। লোকটা এখন ভয়ে কাঁপছে। বলল, তুই কি চাস? আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? আমার মৃত্যু হইছে স্যার, তাই দেখতে পাচ্ছেন না। আমি এইসি এক আজ্ঞা নিয়ে হুজুর, আপনি ভয় পাবেন না। লোকটা একটু শান্ত হয়। শফিকুল বলে, স্যার, আমার নামে মামলা দিয়েছিলেন, ওই যে কাগজপাতি আপনার সামনে রয়েছে। 30 মুনিশের নামে মামলা হয়েছিল। আমার নাম 29 নম্বরে আছে। স্যার, দেখতে পাচ্ছেন? আপনারে কতি আইসি নামটা কেইটে দিতে। আমি মরা মুনিশ স্যার, সত্যি করছি। তুই তো কলেজে গিয়ে মারপিট করেছিলি, করিসনি? আগে স্যার, কইরেছিলাম হুজুর, কিন্তু মামলা করার 2 দিন আগে আমি মরে গেছি স্যার। মরলি কি করে? আমাদের কেউ মেরেছিল তোকে? না স্যার, একটা গাড়ি এয়ে
মেরে দিল স্যার। গাড়ি দেখতে পেয়েছিলি? নম্বর বলতে পারবি? না স্যার, আমার নামটা মুছে দেন স্যার। আমি না থাকায় আমার বউটার কষ্ট হচ্ছে স্যার। হাজিরা দিতে হচ্ছে মৃত মনীষের জন্য। মৃত মনীষ তো আসামি হতে পারে না। লোকটার আত্মবিশ্বাস এখন ফিরে এসেছে। সে আর ভয় পাচ্ছে না। সে বলে, তোর বয়স কত বল দেখি, ছেলেপুলে আছে? যে স্যার, সাওয়ালের নাম মইনুর। ওর বয়স কি 18 হয়েছে? যে স্যার। খুব ভালো বলেছিস। শফিকুল কেটে মইনুল লিখে দিচ্ছি। তোর বউকে আর আসতে হবে না, মইনুলই হাজিরা দেবে। স্যার, মইনুল তো আসামি না। তাতে কি, আমাদের আসামি দরকার। উই আর লুকিং ফর আসামিজ।